আসসালামু আলাইকুম। দেখো, আগের কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের ক্লাসের জন্য। সেটা ছোট গল্প নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য। তো আজকে আবার আমি একটি ভিডিও তোমাদের তৈরি করলাম। এটা তোমরা দেখে নাও ক্লাসের আগে, তারপর আমরা ক্লাস শুরু করব। তো দেখো, চর্যাপদ আমি পড়িয়েছিলাম, চর্যাপদের প্রায় শেষের দিকে এসেছিলাম। আগের ক্লাসে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের বুঝিয়েছিলাম। সেটা হলো চর্যাপদের সমাজচিত্র বা সমাজ জীবন কেমন ছিল। আজকে যেটা আলোচনা করব সেটা হলো আর একটি প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, চর্যাপদের সাহিত্য মূল্য। আশা করি তোমরা বুঝতে পারবে, একটু মন দিয়ে শোনো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কী। তার আগে বলি, দেখো সমাজচিত্র যেমন বলতে গিয়ে আমি বলেছিলাম যে আগে প্রশ্নটা বুঝতে হবে। সমাজচিত্র বা সমাজজীবন বলতে গেলে তৎকালীন যুগের মানুষদের তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, তাদের ব্যবহার, কথাবার্তা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তাদের ভাষা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা সমাজচিত্র পাচ্ছিলাম। তো সেটা একটা আলাদা প্রশ্ন গেল। এবার আমরা সাহিত্য মূল্য, তাহলে এই প্রশ্নের মধ্যে উত্তরটা কেমন হবে? প্রশ্ন হলো চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। তাহলে উত্তরটা কীরকম হবে, আগে সেই ধারণাটা নিজের মনের মধ্যে তৈরি করো, তারপর উত্তর লিখতে শুরু করবে। সাহিত্যমূল্য বলতে গেলে অন্য কিছু ভাববে না, খুবই সহজ। সেটা হলো চর্যাপদের যে আমাদের কবি হচ্ছেন 24 জন এবং পদ হচ্ছে আমাদের 46টি পদ পাওয়া গিয়েছিল। তো সেই পদগুলোতে কবিদের কবি প্রতিভা কীভাবে ফুটে উঠেছে, কবিদের রচনাশৈলী কেমন, তারা কী রকম পদ লিখত এবং সেই সমস্ত পদে তারা কী ফুটিয়ে তুলেছে সেগুলো আলোচনা করব। তাদের ভাষা আলোচনা করব, আর কীরকম ছন্দে কীরকম স্টাইলে লিখেছে, বাস সে এইগুলোই আলোচনা করলেই আমাদের হয়ে যাবে চর্যাপদের সাহিত্য মূল্য। তাহলে চলো আর দেরি করব না, আমরা শুরু করি। উত্তরটা কিভাবে লিখব বুঝে যাও, আমি যেরকম বলছি সেরকমভাবে বুঝে যাও, তাহলে তোমরা খুব সুন্দরভাবে উত্তরটা লিখতে পারবে। তাহলে প্রশ্ন হলো চর্যাপদের সাহিত্য মূল্য। প্রথমে তোমাদের একটু ভূমিকা হিসাবে লিখতে হবে। ডাইরেক্ট উত্তর লেখার আগে একটু তোমাদের সূচনাটা লিখতে হবে। সেটা কি লিখবে দেখো, আমি এর আগে সমাজচিত্র দেখেছিলাম, তোমরা অনেকেই নিজের মতো করে লিখেছো, আমারটাও লিখেছো, খুব সুন্দর হয়েছে। তো এবার কিভাবে লিখবো সাহিত্য মূল্য সেটা বলছি। দেখো, ইংরেজিতে আমরা একটা কথা বলি বা বাংলাতেও বলি, যে কি বলি জানো, যে সাহিত্য হলো সমাজের একটি দর্পণ। একদম সত্যি কথা। তো এটা দিয়ে আমি শুরু করছি। ইংরেজিতে বলা হয় লিটারেচার ইজ দ্য মিরর অফ সোশ্যাল। লিটারেচার ইজ দ্য মিরর অফ সোশ্যাল, অর্থাৎ সাহিত্য হলো সমাজের দর্পণ। দর্পণ মানে আয়না, একদম বাস্তব কথা। যেমন আমরা চর্যাপদ থেকেই আমরা বুঝতে পারছি তৎকালীন সমাজ জীবন কেমন ছিল, অর্থাৎ চর্যাপদ হলো ওই আদি যুগের একটি দর্পণ। সেই জন্য বলা হলো লিটারেচার ইজ দ্য মিরর অফ সোশ্যাল, সাহিত্য হলো সমাজের দর্পণ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদে যেমন ফুটে উঠেছে তৎকালীন সমাজ ব্যবস্থা, আগের ক্লাসে বলেছি তোমাদের, এই চর্যাপদে যেমন ফুটে উঠেছে তৎকালীন সমাজ ব্যবস্থা, ঠিক সেই রকম চর্যাপদে রয়েছে অপূর্ব সাহিত্য গুণ। একদম সত্যি। তাহলে আবার বলছি, দেখো, লিটারেচার ইজ দ্য মিরর অফ সোশ্যাল, সাহিত্য হলো সমাজের দর্পণ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদে যেমন ফুটে উঠেছে তৎকালীন সমাজ ব্যবস্থা, ঠিক সেই রকম চর্যাপদে রয়েছে অপূর্ব সাহিত্য গুণ। এই চর্যাপদে আমরা পাচ্ছি প্রায় 24 জন কবির পরিচয়। তিনারা প্রত্যেকেই পদ রচনা করেছেন, কেউ একটি, কেউ দুটি, কেউ 12টি, কেউ 8টি। তাহলে আমি কি বললাম, এই চর্যাপদে আমরা 24 জন কবির পরিচয় পাচ্ছি। তিনারা প্রত্যেকেই পদ রচনা করেছেন, তাই চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। আশা করি বুঝতে পারছো, তিনারা প্রত্যেকেই পদ রচনা করেছেন,
তাই চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। এই সকল কবিগণ কেউ বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে চর্যাপদ রচনা করেননি। আগের ক্লাসেও বলেছিলাম আমি এই কথাটি। এই 24 জন কবিগণ বা কবিরা বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে এই চর্যাপদ রচনা করেননি। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যদি বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে এটি রচনা করতো তাহলে চর্যাপদ আরও উন্নত মানের প্রকাশিত হতো। অর্থাৎ আমরা যেটা বলছি যে বাংলা সাহিত্যে আদি নিদর্শন চর্যাপদ হলেও সেই চর্যাপদে প্রকৃত সাহিত্যের রূপটি আমরা দেখতে পাচ্ছি না, কারণ তারা সাহিত্য সৃষ্টি করব বলে চর্যাপদ লেখেননি। তাহলে আমি কি বললাম, এই চর্যাপদে পাচ্ছি আমরা 24 জন কবির পরিচয়। তিনারা প্রত্যেকেই পদ রচনা করেছেন, তাই চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। এই সকল কবিগণ কেউ বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে চর্যাপদ রচনা করেননি, তবুও তাদের প্রত্যেকটি পদে মানব জীবনের সংবেদনশীল জীবনচিত্র ফুটে উঠেছে। ওই সকল কবিগণ বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে চর্যাপদ রচনা করেননি, তবুও তাদের প্রত্যেকটি পদে মানব জীবনের সংবেদনশীল জীবনচিত্র ফুটে উঠেছে। এবার সংবেদনশীল জীবনচিত্রটা কীরকম, যখন আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করব তখন তোমরা বুঝতে পারবে। তাহলে কি বললাম, তাদের প্রত্যেকটি পদে মানব জীবনের সংবেদনশীল জীবনচিত্র ফুটে উঠেছে। কোনো পদে রয়েছে দুখুনি নারীর কাতর আরতি, আবার কোনো পদে রয়েছে সবরী নারীর মিলনের ব্যাকুলতা, আবারও বা কোনো পদে রয়েছে নিঃসঙ্গ ও দারিদ্র বিড়ম্বিত জীবন কথা। সেই পদগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারবো চর্যাপদের সাহিত্য মূল্য কতখানি। এরকমভাবে তোমরা সূচনাটা লিখতে পারো। দেখো আবার বলছি, একটু বোঝার চেষ্টা করো। লিটারেচার ইজ দ্য মিরর অফ সোশ্যাল। সাহিত্য হলো সমাজের দর্পণ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদে যেমন ফুটে উঠেছে তৎকালীন সমাজচিত্র, ঠিক সেই রকম চর্যাপদে রয়েছে অপূর্ব সাহিত্যগুণ। এই চর্যাপদে আমরা প্রায় 24 জন কবির পরিচয় পাই। তিনারা প্রত্যেকেই পদ রচনা করেছিলেন, তাই চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। এই সকল কবিগণ কেউ বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে চর্যাপদ রচনা করেননি, তবুও তাদের প্রত্যেকটি পদে মানব জীবনের সংবেদনশীল জীবনচিত্র ফুটে উঠেছে। তবুও তাদের প্রত্যেকটি পদে মানব জীবনের সংবেদনশীল জীবনচিত্র ফুটে উঠেছে। কোনো পদে রয়েছে দুখুনি নারীর কাতর আরতি, আবার কোনো পদে রয়েছে সবরী নারীর মিলনের ব্যাকুলতা, আবারও বা কোনো পদে রয়েছে নিঃসঙ্গ ও দারিদ্র বিড়ম্বিত জীবন কথা। সেই পদগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারবো চর্যাপদের সাহিত্যমূল্য কতখানি। এরকমভাবে তোমরা চর্যাপদের সাহিত্যমূল্য উত্তর লিখতে গিয়ে সূচনাটা এরকম লিখতে পারো। তাহলে দেখো এবার আমরা ব্যাখ্যা করছি। আগেরটা আমি পয়েন্ট বাই পয়েন্ট বলেছিলাম, এটা তোমরা প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে পারো, বা আমি এখন যেরকমভাবে বলবো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করেও লিখতে পারো, বা ক খ গ ঘ করে তোমরা একটার পর একটা লিখতে পারো, যেরকম ইচ্ছা, বা প্যারাগ্রাফ ওয়াইজ প্যারা করে লিখতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। তাহলে ভূমিকাটা বোঝা গেল, সূচনাটা বোঝা গেল কিভাবে আমরা লিখব। তাহলে আমরা কি জানলাম, সাহিত্য মূল্যে আমরা কি আলোচনা করব। এই যে 24 জন কবি 46.5টি পদ রচনা করেছিলেন, সেই পদগুলি আমরা আলোচনা করব। সেই পদগুলির মধ্যে কেউ কেউ কোনো পদে ফুটিয়ে তুলেছেন কি দুখুনি নারীর করুণ আরতি, আবার কোনো পদে ফুটে উঠেছে সবরী নারীর মিলনের ব্যাকুলতা,
আবারও বা কোনো পদে ফুটে উঠেছে নিঃসঙ্গ ও দারিদ্র বিড়ম্বিত জীবন কথা। তাহলে এই পদগুলো আলোচনা করলে এই সমস্ত চিত্র আমরা বুঝতে পারবো কীরকম সুন্দরভাবে চর্যাপদের কবিগণ নিপুণ হস্তে এই পদগুলো রচনা করেছিলেন। তাহলে এবার উত্তরটা বলছি, দেখো 1 নাম্বার, চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। সেটা তো তোমরা আগে থেকেই জানো, তোমাদের বলেছি একাধিকবার। তাহলে চর্যাপদে কি আছে? চর্যাপদে আছে 1 নাম্বার বলছি, হ্যাঁ, চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। তাদের মতে তারা কি বলছেন জানো? তারা মানে এই 24 জন কবিরা বলছেন, তাদের মতে আমাদের রূপের মধ্যে যে একটি অরূপ সত্তা আছে, অর্থাৎ শরীরের মধ্যে যে এক অশরীরী আত্মা আছে, তারই উপলব্ধি হলো এই চর্যাগীতি। ব্যাপারটা বোঝা গেল না? আবার বলছি, দেখো চর্যাপদে কি আছে? চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। এবার তারা বলছেন এই গানগুলো সম্পর্কে, এই চর্যার কবিগণ বলছেন যে এইগুলোর মধ্যে কি আছে। তারা বলছেন যে আমাদের রূপের মধ্যে যে একটি অরূপ সত্তা আছে, আমাদের দেহের ভিতরে বা শরীরের ভিতরে যে এক অশরীরী আত্মা আছে, সেই সব কিছু উপলব্ধি করতে গেলে আমাদের এই চর্যাগীতি পড়তে হবে। তার আগে আমি প্রথমেই বলেছিলাম চর্যাগীতি হলো একটি আধ্যাত্মিক সঙ্গীত, আধ্যাত্মিক রচনা। ঈশ্বর সাধনা কিভাবে পাওয়া যাবে, কিভাবে মোক্ষ লাভ করা যাবে, কিভাবে এই জীবন বিড়ম্বনা থেকে মানুষ মুক্তির পথ খুঁজে পাবে, এই সবই আলোচনা হয়েছে এই চর্যাগীতিতে। সেই জন্য 1 নাম্বার পয়েন্ট বলছি, চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। তাদের মতে আমাদের রূপের মধ্যে যে একটি অরূপ সত্তা আছে, অর্থাৎ শরীরের মধ্যে যে এক অশরীরী আত্মা আছে, তারই উপলব্ধি হলো এই চর্যাগীতি। এ সম্পর্কে একজন কবি যার নাম চাটিলোপা, তিনি কি বলছেন দেখো, একটি পদ বলছি। এই যে একটি আধ্যাত্মিক এর মধ্যে বর্ণনা আছে, তেনারা বলছেন আমাদের যে রূপ দেখছো তার ভিতরেও একটি অন্য রূপ আছে, আমাদের এই যে শরীর দেখছো তার ভিতরেও একটি অশরীরী আত্মা আছে, সেইটাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। সেটা বুঝতে গেলে চর্যাগীতি পড়তে হবে। সে সম্পর্কে চাটিলোপা কি বলছেন, তার একটি সুন্দর পদ, ভবন গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝেন থাহি। আবার পড়ছি, ভবন গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝেন থাহি। তাহলে 1 নাম্বার পয়েন্ট আবার বলছি, দেখো চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। তাদের মতে আমাদের রূপের মধ্যে যে একটি অরূপ সত্তা আছে, অর্থাৎ শরীরের মধ্যে যে এক অশরীরী আত্মা আছে, তারই উপলব্ধি হলো এই চর্যাগীতি। এ সম্পর্কে চাটিলোপা বলেছেন, কবি চাটিলোপা এনার নাম একটি, তিনি বলেছেন একটি পদ বলেছেন, দেখো সুন্দর পদ, তার মধ্যে আধ্যাত্মিক চেতনা কীভাবে জেগে উঠছে আমি ব্যাখ্যা করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পদটি হলো, ভবন গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝেন থাহি। তার মানেটা কি? অর্থাৎ সংসার জীবন হলো চলমান নদীর মতো। এই যে বলছে না, ভবন গহন গম্ভীর বেগে বাহি, ভব মানে হচ্ছে আমাদের এই বিশ্ব, আমাদের এই সংসার। চর্যার কবিগণ তারা বলতে চাইছেন আমাদের এই সংসার জীবন হলো চলমান নদীর মতো। নদী যেরকম প্রবাহিত হচ্ছে উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে, ঠিক আমাদের এই সংসার জীবনও নদীর মতো বেগবান বা চলমান, কিন্তু তার দুই পাশে প্রচুর বাধা বন্ধকতা আছে। মানুষ যদি
সেই বাধাবন্ধকতায় জড়িয়ে পড়ে, তাহলে সে আর মুক্তির পথ খুঁজে পাবে না। একটুকু বিশ্লেষণ করছি, দেখো। তিনারা বলছেন যে আমাদের এই সংসার জীবন হলো চলমান নদীর মতো। এটা বুঝতে পারলে? সংসার জীবন চলমান নদীর মতো, কিন্তু তার চারপাশে, কার চারপাশে? আমাদের এই সংসার জীবনের মধ্যে কত বাধা আছে, কত ঘাত আছে, কত প্রতিঘাত আছে, কত দুঃখ আছে, কত মায়া আছে, কত মমতা আছে, কত বেদনা আছে। তোমরা সকলেই সব কিছু বুঝতে পারছো। তাহলে তিনারা বলতে চাইছেন, মানুষ যদি সেই বাধাবন্ধকতার দাবানলে আষ্টে পিষ্টে যদি জড়িয়ে পড়ে, তাহলে তারা মুক্তির পথ আর খুঁজে পাবে না। বৌদ্ধদের সাধনার মূল মন্ত্র হলো এই সমস্ত বাধা বন্ধকতা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই মোক্ষ পাবে মানুষ, তবে মুক্তির পথ খুঁজে পাবে। সেই উদ্দেশ্যেই চাটিলোপা এই পদটি বলেছেন। মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথম 1 নম্বর বললাম, চর্যাপদে আছে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বমূলক গান। তাদের মতে আমাদের রূপের মধ্যে যে একটি অরূপ সত্তা আছে, অর্থাৎ শরীরের মধ্যে যে এক অশরীরী আত্মা আছে, তার উপলব্ধজাত বা উপলব্ধি হলো এই চর্যাগীতি। এ সম্পর্কে কবি চাটিলোপা বলেছেন, ভবন গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝেন থাহি। অর্থাৎ আমাদের এই সংসার জীবন চলমান নদীর মতো, কিন্তু তার চারপাশে রয়েছে প্রচুর বাধাবন্ধকতা, ঘাত প্রতিঘাত, মায়া মমতা, দুঃখ ব্যথা বেদনা। কিন্তু মানুষ যদি সেই বাধাবন্ধকতায় জড়িয়ে পড়ে, তাহলে সে আর মুক্তির পথ খুঁজে পাবে না। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো, চর্যাপদের পদগুলি প্রত্যেকটি পদে আছে আধ্যাত্মিক চিন্তাভাবনা। 2 নম্বর, প্রথম পয়েন্ট কমপ্লিট। 2 নম্বরে কি লিখবে? চর্যাপদের ভাষা হলো আলো আঁধারি ভাষা। তাহলে প্রথমে আমরা আধ্যাত্মিক চেতনার আছে চর্যাপদে, তার পরিচয় দিলাম। 2 নম্বর বলছি, চর্যাপদের ভাষা হলো আলো আঁধারি ভাষা। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। চর্যাপদ দ্ব্যর্থক ভাষায় রচিত। দ্ব্যর্থক মানে দুটি অর্থ আছে যার। চর্যাপদ দ্ব্যর্থক ভাষায় রচিত, বাইরে বাহ্যিক অর্থ, ভেতরে আভ্যন্তরীণ অর্থ। তাই এই ভাষাকে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা বলা হয়। 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। আবার বলছি 2 নম্বর পয়েন্ট, চর্যাপদের ভাষা হলো আলো আঁধারি ভাষা। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। চর্যাপদ দ্ব্যর্থক ভাষায় রচিত, বাইরে রয়েছে বাহ্যিক অর্থ আর ভেতরে আছে আভ্যন্তরীণ অর্থ। তাই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। 3 নম্বর পয়েন্ট, 2 নম্বর মোটামুটি হয়তো বুঝতে পেরেছো। 3 নম্বর, চর্যাপদের অধিকাংশ পদ মানবিক আবেদনে পরিপূর্ণ। মানবিক আবেদন মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কোনো এক কাহিনী বা ঘটনা বা কোনো পদ এখানে আছে। সেটা কি ব্যাখ্যা করছি, দেখো। তাহলে কি বললাম? 3 নম্বর, চর্যাপদের অধিকাংশ পদ মানবিক আবেদনে পরিপূর্ণ। এ প্রসঙ্গে কুক্কুরিপা বলেছেন, এ প্রসঙ্গে কবি কুক্কুরিপা বলেছেন, কি বলছেন দেখো, মানবিক আবেদনপূর্ণ একটি পদ, যে পদটি সত্যি আমাদের মানব হৃদয়কে স্পর্শ করে। তিনি বলছেন, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি। তিনি বলছেন, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি। তার মানে কি জানো? অর্থাৎ, মাগো আমি প্রসব করেছি, এখন দরকার একটি আঁতুর ঘরের। দুখুনি নারীর এই করুণ আরতি সত্যি আমাদের হৃদয় স্পর্শ করে। অর্থাৎ তারা এতই গরিব যে ঠিকমতো সেরকম ঘরও নেই, অথচ সে সন্তান প্রসব করবে, যন্ত্রণায় ছটপট করছে। তাহলে এই চিত্র লেখক, এই চিত্র চর্যাপদের কবিগণ কি সুন্দরভাবে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন চর্যাপদে।
যা পড়লে এবং শুনলে আমাদের হৃদয় সত্যি সত্যি স্পর্শ করে। আবার বলছি এই পয়েন্টটি, চর্যাপদের অধিকাংশ পদ মানবিক আবেদনে পরিপূর্ণ। এ প্রসঙ্গে কবি কুক্কুরিপা বলেছেন, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি, অর্থাৎ মা, আমার হৃদয়, আমার মন প্রাণ ফেটে যাচ্ছে। কারণ কি? আমি সন্তান প্রসব করব বা করছি। এখন দরকার একটি আতুর ঘরে। এই দুখুনি নারীর করুণ আরতি আমাদের হৃদয়কে সত্যি স্পর্শ করে। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি পেলাম? চর্যাপদে যে আধ্যাত্মিক চেতনা আছে তা বললাম। 2 নম্বরে কি বললাম? চর্যাপদের ভাষা যে আলো আঁধারি ভাষা সেটা বললাম। 3 নম্বরে কি বললাম? 3 নম্বরে তৎকালীন দুখুনি নারীর করুণ যে আরতি, সংবেদনশীল যে আরতি, সেটা ব্যক্ত করলাম একটি পদের মাধ্যমে। কুক্কুরিপার একটি পদ, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি। অর্থাৎ একটি মেয়ে তার মাকে বলছে, মা, আমি ব্যথায় ছটপট করছি, আমি সন্তান প্রসব করেছি বা করব, আমার একটি আতুর ঘরের ব্যবস্থা করে দাও। তো সত্যি আমাদের হৃদয় এই কথা শুনে স্পর্শ করছে। 4 নম্বর পয়েন্টে কি বলছি দেখো, চর্যাপদের অপর একটি পদে সবরী নারীর রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতা নিখুঁতভাবে বা মিলন ব্যাকুলতার নিখুঁত চিত্র কবি সবর পা ফুটিয়ে তুলেছেন। তাহলে 4 নম্বর পয়েন্টে কি পেলাম? 4 নম্বর পয়েন্টে পাচ্ছি এই যে সবরী নারীর রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতার নিখুঁত চিত্র ফুটে উঠছে একটি পদে। তাহলে প্রথম পয়েন্টে আমরা পেলাম আধ্যাত্মিক চেতনা, দ্বিতীয় পয়েন্টে পেলাম চর্যাপদের ভাষা, তৃতীয় পয়েন্টে পেলাম দুখুনি নারীর করুণ আরতি, চতুর্থ পয়েন্টে পাচ্ছি সবরী নারীর প্রেম আর সবরী নারীর রূপ সৌন্দর্য। 4 নম্বরে কি পেলাম? সবরী নারীর রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতা একটি পদে ফুটে উঠেছে। শুধু এই পয়েন্টগুলো মনে রাখবে। 4 নম্বর পয়েন্ট আবার বলছি দেখো, চর্যাপদের অপর একটি পদে সবরী নারী রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতার নিখুঁত চিত্র কবি সবর পা ফুটিয়ে তুলেছেন একটি পদে। পদটি বলছি দেখো, উঁচা উঁচা পা বতহি বসই সবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহন সবরী গিবত গুঞ্জরি মালি। আবার পড়ছি, চর্যাপদের অপর একটি পদে সবরী নারীর রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতার নিখুঁত চিত্র কবি সবর পা ফুটিয়ে তুলেছেন একটি পদে। পদটি হল, উঁচা উঁচা পাবত তহি বসত সবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহন সবরী গিবত গুঞ্জরি মালি। তার মানেটা কি? অর্থাৎ উঁচু উঁচু পর্বতের উপরে সবরী বালিকা বসবাস করে, তার পরনে আছে ময়ূরের পাখা, গলায় আছে গুঞ্জরি মালা। প্রথম লাইনে কি বললাম? উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি। বালি মানে বালিকা। সবর বালিকা কোথায় বাস করে? উঁচু উঁচু পর্বতের উপরে বাস করে। তাহলে মানেটা কি আসছে? উঁচু উঁচু পর্বতের উপরে সবরী বালিকা বসবাস করে। মোরঙ্গি পিচ্ছ, মোরঙ্গি মানে এখানে মোরগ থেকে আসছে মোরঙ্গি, এখানে তোমার ময়ূরকে বোঝানো হচ্ছে। পিচ্ছ মানে তার পাখনা অর্থাৎ পালক। পরিহন, তাহলে সেই পরিহন মানে পরিধান করা। সেই সবরী নারী কি পরে আছে? পরিধান করে আছে ময়ূরের পাখনা। আর পরিহন সবরী, সবরী নারী সবরী মেয়েটি পরিধান করে আছে ময়ূরের পাখনা বা ময়ূরের ডানা। আর গিবত গুঞ্জরি মালি, আর গলায় পড়ে আছে গুঞ্জর মালা। তাহলে তার এখানে রূপ সৌন্দর্য আর মিলনে ব্যাকুলতা
কারো হৃদয়ে প্রেমোত্তেজনা যখন জেগে ওঠে তখনই সে রূপচর্চা করে। রূপচর্চা করার প্রথম মানে রূপচর্চা করার ইঙ্গিতই হলো কারো মনে অনুরাগের ছোঁয়া জেগে উঠেছে। ঠিক এটাই সেই ইঙ্গিতই এখানে দিচ্ছেন কবি শবর পা। তাহলে আবার বলছি এগেন, দেখো প্রথম পয়েন্টে আমরা পেলাম আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনার জন্য যে পদটি বলা হলো, ভবন গহন গম্ভীর বেগে বাহি দুহান্তে চিখিল মাঝেন থাহি, চাটিলোপা বললেন। তারপরে 2 নম্বরে পেলাম চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা। 3 নম্বরে আমরা পাচ্ছি কি, যে তোমার দুখুনি নারীর করুণ আরতি পাচ্ছি। সেখানে কুকুরি পা একটি পদে বলছেন কি, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি, মা আমি প্রসব যন্ত্রণায় ছটপট করছি, আমার একটি আঁতুর ঘরের প্রয়োজন। 4 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম, শবরী নারীর রূপ সৌন্দর্য আর মিলন ব্যাকুলতার নিপুণ চিত্র শবর পা ফুটিয়ে তুলছেন একটি পদে। সে পদটি কি, উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহন শবরী গিবত গুঞ্জরি মালি। অর্থাৎ শবর বালিকা উঁচু উঁচু পর্বতের উপর বসবাস করে, তার পরনে আছে ময়ূরের পাখনা আর গলায় আছে গুঞ্জরি মালা। 4টি পয়েন্ট কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বর পয়েন্ট, চর্যাপদের কবি একজন নাম বলছিস তোমরা জানো, ঢেনঢন পা। চর্যাপদের কবি ঢেনঢন পা তার একটি পদে তৎকালীন মানুষের নিঃসঙ্গ জীবনচিত্র ও তাদের দারিদ্র বিড়ম্বিত জীবন কথা ফুটিয়ে তুলেছেন। দেখো আমি ভূমিকাতে প্রথমেই বলেছিলাম যে এই 24 জন কবি যে 46টি পদ রচনা করেছেন, সেই পদগুলির মধ্যে কোনো কোনো পদে ফুটে উঠেছে কি, আধ্যাত্মিক চেতনা, কোনো কোনো পদে ফুটে উঠেছে দুখুনি নারীর করুণ আরতি, আবার কোনো কোনো পদে ফুটে উঠেছে তোমার শবরী নারীর রূপ সৌন্দর্য মিলন ব্যাকুলতা, আবার কোনো কোনো পদে ফুটে উঠেছে তৎকালীন মানুষের নিঃসঙ্গ জীবনচিত্র ও দারিদ্র বিড়ম্বিত জীবন কথা। তাহলে আমরা 5 নম্বরে যেটা ব্যাখ্যা করছি সেটা কি, যে তৎকালীন মানুষের নিঃসঙ্গ জীবনচিত্র, নিঃসঙ্গ মানে কি, সেই সময় মানুষেরা যে একাকী জীবন কাটাতো সেটা, আর তাদের জীবন যে দুঃখে ভরা অভাবে ভরা সংসার ছিল সেটা ফুটে উঠছে একটি পদে। সেই পদটি কি দেখো, আগের দিন বলেছিলাম, টালো তো মোর ঘর নাহি পড় বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি। অর্থাৎ টালো তো মোর ঘর নাহি পড় বেশি, টালো তো মানে উঁচু টিলা বা উঁচু ঢিপির উপর আমার ঘর, আমার চারপাশে কোনো পাড়া প্রতিবেশী নেই, আমি একাকী বসবাস করি। আর কি, আমার চরম অভাব দুঃখ অনটনের মধ্য দিয়ে আমি জীবন কাটাচ্ছি, আমার হাঁড়িতে ভাত নাই, কিন্তু আমার বাড়িতে অতিথির আনাগোনা রয়েছে প্রত্যেক দিন। তাহলে এর মধ্যে আমরা তার নিঃসঙ্গ জীবনচিত্র আর দারিদ্র বিড়ম্বনা জীবন কথা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আবার 5 নম্বর পদ বলছি, দেখো পয়েন্টটা বলছি, চর্যাপদের কবি ঢেনঢন পা তার একটি পদে তৎকালীন মানুষের নিঃসঙ্গ জীবনচিত্র ও তাদের দারিদ্র বিড়ম্বিত জীবন কথা ফুটিয়ে তুলেছেন। সে পদটি হলো, টালো তো মোর ঘর নাহি পড়ে বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি। উঁচু ঢিবির উপর বা টিলার উপর আমার বাড়ি, আমি একাকী বসবাস করি, আমার কোনো পাড়া প্রতিবেশী নেই। কেন নেই? কারণ আমরা অচ্ছুত, তাই উচ্চবর্ণের মানুষেরা আমাদের নগরের বাইরে ঠেলে ফেলে দিয়েছেন, তাই আমরা এখানে বসবাস করছি একাকী। আমরা খুব গরিব, আমাদের হাঁড়িতে ভাত নেই, তবু প্রত্যেক দিন অতিথির আনাগোনা আছে। তাহলে ঢেনঢন পা কত সুন্দরভাবে তার পদের মধ্যে তৎকালীন চিত্র ফুটিয়ে তুলেছেন। 6 নম্বর লাস্ট পয়েন্ট, বাংলা সাহিত্যে প্রথম
চর্যাপদেই ছন্দ অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। আমরা ছন্দ এবং অলঙ্কারের নাম শুনেছি, কিন্তু তোমরা হয়তো ক্লিয়ার হওনি যে ছন্দ জিনিসটা হালকা, হয়তো আমি বলেছিলাম যে পয়ের ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, ছন্দ নিয়ে ছন্দ একটা সিলেবাস, বাংলা সাহিত্যে অলঙ্কারও একটা সিলেবাস, এই নিয়ে বিশদ আলোচনা করার ব্যাপার আছে। এগুলো পরে শুনবে, পরে আমি বলবো। তো কি বললাম, বাংলা সাহিত্যে প্রথম চর্যাপদেই ছন্দ অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। এখন যে কবি সাহিত্যিকরা ছন্দ অলঙ্কার ব্যবহার করছেন সেটা প্রথম আমরা দেখতে পাচ্ছি চর্যাপদে। সেই বৌদ্ধ কবিরা তাদের চর্যাপদে ছন্দ অলঙ্কারের ব্যবহার দেখিয়েছেন। চর্যাপদের পদগুলি আদি পয়ার ছন্দে বা পাদাকুলক ছন্দে রচিত। অবশ্যই মনে রাখবে, চর্যাপদের পদগুলি আদি পয়ার ছন্দে বা পাদাকুলক ছন্দে রচিত। তাই এই চর্যাপদের পদগুলি পয়ার ছন্দে রচিত বলেই প্রত্যেকটি পদের অন্তে অন্তমিল লক্ষ্য করা যায়। তোমাদের কবিতা পড়াতে গিয়ে পয়ার ছন্দ বলেছিলাম। পয়ার ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে কবিতার শেষে, চরণের শেষে মানে অন্তে মিল থাকবেই। ঠিক 6 নম্বর পয়েন্টটা সেটাই বলছি। বাংলা সাহিত্যে প্রথম চর্যাপদেই ছন্দ অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। চর্যাপদের পদগুলি পয়ার ছন্দে রচিত, তাই প্রত্যেকটি পদের শেষে অন্তমিল লক্ষ্য করা যায়। তাহলে কি বললাম, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ, আর ওই চর্যাপদেই ছন্দ অলঙ্কারের প্রথম প্রয়োগ লক্ষ্য করা যায়। চর্যাপদের পদগুলি পয়ার ছন্দে রচিত, তাই প্রত্যেকটি চরণের শেষে বা প্রত্যেকটি পদের শেষে বা অন্তে মিল লক্ষ্য করা যায়, যাকে অন্তমিল বলে। সেরকম একটা পদ বলি, দেখো, কা আ তরু বড় পঞ্চবি ঢালো, চঞ্চল চিরে পৈঠ কালো। তাহলে ঢালো আর কালো মিল পাচ্ছি অবশ্যই, তার মানে পয়ার ছন্দ, পয়ার ছন্দের সঙ্গে এর মিল আছে। লাস্ট পয়েন্ট আরেকবার বলছি, বাংলা সাহিত্যে প্রথম চর্যাপদেই ছন্দ অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। চর্যাপদের পদগুলি পয়ার ছন্দে রচিত, তাই প্রত্যেকটি পদের শেষে অন্তমিল লক্ষ্য করা যায়। যেমন কা আ তরু বড় পঞ্চবি ঢালো, কা আ তরু বড় পঞ্চবি ঢালো, চঞ্চল চিরে পৈঠ কালো। তাহলে এই হলো আমাদের চর্যাপদের সাহিত্য মূল্য। আবার রিপিট করছি, দেখো, প্রথমে আমি ভূমিকা বা সূচনা বললাম, তারপরে শুরু কিভাবে করলাম 6টি পয়েন্ট বলেছি। প্রথম পয়েন্টে বলেছি আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক চিন্তাভাবনার পরিচয় ঘটিয়েছেন কবিরা তাদের পদে। সেই পদ হলো ভবন গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝেন থাহি। তারপরে বললাম 2 নম্বরের চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা। 3 নম্বর বললাম চর্যাপদের কোনো পদে আছে দুখুনি নারীর করুণ আরতি। এ প্রসঙ্গে কুকুরিপা তার একটি পদে বলেছেন, ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি। মা, আমি গর্ভবতী, আমি সন্তান প্রসব করার জন্য ব্যথা যন্ত্রণায় ছটপট করছি, আমার একটি আতুর ঘরের প্রয়োজন। সত্যি এই ঘটনা শুনলে এবং পড়লে প্রত্যেক মানুষের হৃদয় ক্ষণিকের জন্য স্পর্শ করবেই। 4 নম্বরে পাচ্ছি, চর্যাপদের কোনো পদে দেখা যায় সবরী নারীর রূপ সৌন্দর্য ও মিলন ব্যাকুলতার নিখুঁত চিত্র। সেরকম একটি পদ হলো সবর পা, তার একটি পদে বলছেন, উঁচা উঁচা পা বোধ তহি বসই সবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহন সবরী গিবত গুঞ্জরি মালি। অর্থাৎ উঁচু উঁচু পাহাড়ের উপরে এই সবরী বালিকা বসবাস করে, তার পরনে আছে ময়ূরের পাখা আর গলায় আছে গুঞ্জর মালা। তাহলে রূপ সৌন্দর্য আর মিলন ব্যাকুলতা ফুটে উঠছে। 5 নম্বরে আছে তৎকালীন মানুষের নিঃসঙ্গ সমাজচিত্র আর তাদের দুঃখে ভরা জীবন কাহিনী। ঢেনঢন পার একটি পদে তা ফুটে উঠছে। টালো তো মোর ঘর নাহি পড়ে বেশি, হাঁড়ি তো ভাত নিতিয়া বেশি, উঁচু টিলার উপর আমার বাড়ি, আমার চারপাশে কোনো প্রতিবেশী নেই, আর আমি এতই গরিব যে আমার হাঁড়িতে ভাত নেই, কিন্তু তবুও
প্রত্যেক দিন অতিথির আনাগোনা রয়েছে। লাস্ট পয়েন্ট বললাম, বাংলা সাহিত্যে চর্যাপদে প্রথম ছন্দ অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়। আমাদের চর্যাপদ পয়ার ছন্দে রচিত, তাই তার প্রত্যেকটি পদের শেষে অন্তমিল লক্ষ্য করা যায়। উদাহরণ দিলাম কি, কা আ তরুবর পঞ্চমী ঢালো, চঞ্চল চিরে পৈঠ কালো। তাহলে এই হলো আমাদের সাহিত্যমূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বুঝে নিয়ে তোমরা লেখার চেষ্টা করো। তাহলে তোমাদের কাজ হচ্ছে, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য, সেটা তোমাদের লিখতে হবে। আর চর্যাপদ নিয়ে লাস্ট প্রশ্ন আমার, চর্যাপদের সাহিত্যমূল্য আমি যেটা বললাম সেটা বুঝে তোমরা লিখো। এই দুটো প্রশ্ন থাকলো। আর তোমাদের বই আছে, সহায়িকা বই আছে, এই আদিযুগ আমি শেষ করে দিলাম আজকে। আরও যদি কোনো বড় প্রশ্ন থাকে তোমরা দেখে নিও।